আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজকের এই ভিডিওটি হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপর। যে চ্যাপ্টারটি হলো আমাদের এসএসসি আইসিটি এর থার্ড চ্যাপ্টার এবং খুবই কমন এবং সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নর্মালি দুইটা সিকিউ আসে। একটা সিকিউ আসে প্রথম অংশ আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে, এখান থেকে একটা সিকিউ, এবং একটা হলো ডিজিটাল ডিভাইস যেটা সংখ্যা পদ্ধতি থেকে একটা সিকিউ, এবং ডিজিটাল ডিভাইস থেকে এই পার্ট থেকে একটা সিকিউ নর্মালি এইচএসসি এক্সামে আসা থাকে। তো চলো, এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো 2025 এবং 2026 ব্যাচ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা শুরু করি। সবার আগে এই চ্যাপ্টার ম্যাপিংটা আমরা একটু দেখে আসি। এই চ্যাপ্টার ম্যাপিং সম্পর্কে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ওপেন হচ্ছে। ওকে, এই চ্যাপ্টার ম্যাপিং সম্পর্কে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইখানে আমাদের আছে আমাদের কি, দেখো নাম্বার সিস্টেমের মধ্যে প্রথমেই আছে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস। তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নরমালি দুই প্রকার, একটা হলো পজিশনাল এবং একটা হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার আমরা বেজের ভিত্তিতে চারটা পদ্ধতিতে ভাগ করি, সেটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এছাড়াও আরো পদ্ধতি হইতে পারে বেজের উপর বেস করে ভিত্তি করে, বাট সেগুলো আমাদের বইয়ে ইনক্লুডেড আপাতত নেই। তারপরে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, সেটা আমরা পড়ার চেষ্টা করব। এবং একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর যে আছে সেই রূপান্তরটা আমরা শেখার চেষ্টা করব এবং দুইয়ের পরিপূরক শেখার চেষ্টা করব। দেখো 1 2 3 4 5, এই মোট 5টা টপিক শেখার মাধ্যমে এখান থেকে কিন্তু আমাদের একটা সিকিউ মোটামুটি তুলে আনা সম্ভব। 5টা থেকে 6টা টপিক, এই কোড বা বিভিন্ন কোডের তুলনায় এটা থেকে নর্মালি তেমন বেশি প্রশ্ন আসে না, বাট বাকি টুক থেকেই আমাদের একটা সৃজনশীল হয়ে যাওয়ার কথা। ওকে, তো চলো আমরা পড়া শুরু করি আমাদের। ওকে, আমরা একটা কাজ করি, আমাদের বোর্ডটা একটু ব্ল্যাক করে নিই, ব্ল্যাক বোর্ডে বুঝতে খুবই মজার। চলো, আমাদের সর্বপ্রথম যে টপিকটা ছিল সেটা হলো আমাদের টপিক 1, সংখ্যা পদ্ধতির ইতিহাস। টপিক 1, সংখ্যা পদ্ধতির ইতিহাস। তোমরা তোমাদের বোর্ড বইয়ে, সরি বোর্ড বই বলতেছি, তোমাদের যে বই তোমরা পড়ো সেই বইটার প্রথম 2 3 পেজ তোমরা যদি পড়ো তাহলে তোমরা সেই সংখ্যা পদ্ধতির ইতিহাসটা খুব ভালো করে শিখে ফেলতে পারবা। সংখ্যা পদ্ধতির ইতিহাস তোমরা সেখান থেকে শিখে একটু পড়ে নিলেই হয়ে যাবে। তো নর্মালি যেটা হইতো যে প্রাচীনকালে আমাদের যখন মানুষ গুহাবাসী ছিল তখন আমরা শিকার করতাম, মানুষ শিকার করতো। দেখা যেত তাদের হিসাব রাখার প্রয়োজন পড়লে তারা কি করতো, গুহার মধ্যে শিকারটাকে আর্ট করে রাখতো। ধরো কেউ একজন হরিণ শিকার করছিল, সে কি করবে, গুহার মধ্যে এরকম সুন্দর করে একটা হরিণ আর্ট করতো। যদিও আমি হরিণ আর্ট করতে পারি না, তো ধরে নাও এটাই আমার একটা হরিণ। ভাইয়ার হরিণ আবার খুবই দেখতে অস্থির টাইপের হরিণ হয়, তোমরা দেখতেই পারতেছো। তো এই ধরো এরকম একটা হরিণ, এখন চিন্তা করো এই হরিণটা যে এরকম 5টা হরিণ শিকার করছে, 5টা হরিণ শিকার করার কারণে তাকে এরকম 5টা হরিণ আর্ট করতে হবে। ভাইয়া তো সুন্দর মতো কপি করে 5টা হরিণ বানিয়ে ফেলছি, বাট প্রবলেমটা হলো তখন তো আর কপি করতে পারতো না তারা, তাদের এরকম 5টা হরিণ আর্ট করতে হইতো। আর 5টা হরিণ আর্ট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু চিন্তা করো তাদের হিসাব রাখতে একই টাইমে 500টা হরিণের হিসাব তাদের রাখতে হলো। ধরে নাও তারা সারা বছরে কতগুলো হরিণ শিকার করছে, সেই হরিণের তারা হিসাবটা রাখতে চায়, তাহলে তার 500টা হরিণ ধরো তারা শিকার করছে, তাহলে 500টা হরিণ আর্ট করতে হবে। তো সেটা অবশ্যই খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো মানুষ চিন্তা করলো ঠিক আছে এইভাবে তো রাখা সম্ভব হইতেছে না, তাহলে আমরা কি করি, একটা দাগ দেওয়ার চেষ্টা করি, একটা দাগ দিয়ে রাখার চেষ্টা করি। একটা হরিণ মানে একটা দাগ, দুইটা হরিণ মানে দুইটা দাগ, তিনটা হরিণ মানে তিনটা দাগ, চারটা হরিণ মানে চারটা দাগ, 5টা হরিণ মানে 5টা দাগ, এরকম করে দাগ দেওয়ার চেষ্টা করি। বাট দেখা গেল এরকম করে দাগ দিতে দিতে 500টা দাগ দেওয়াও কঠিন একটা কাজ, এবং 500টা দাগ তারপরে গুণে হিসাব করাটাও খুবই কঠিন একটা কাজ। তো তারপরে আমরা যেটা করলাম, এরকম টেলি চিহ্ন ব্যবহার করা শুরু করলো মানুষ। টেলি চিহ্ন তোমরা ছোটবেলায় পড়ে আসছো, এই ধরনের টেলি চিহ্ন ইউজ করা শুরু করলো। তারপরে দেখা গেল এই টেলি চিহ্নগুলো ব্যবহার করা আসলে সমস্যার ব্যাপার। তো তারপরে আস্তে আস্তে মানুষ সংখ্যায় চলে আসলো। তারপরে মানুষ সংখ্যা নিয়ে কাজ করা শুরু করলো, সংখ্যা তারা বুঝতে শুরু করলো, সংখ্যাতে চলে আসলো। তারপরে আমরা স্থান ভিত্তিতে সংখ্যাতে চলে আসলাম। এরকম করতে করতে আস্তে আস্তে আমরা স্থানের উপর ভিত্তি করে সংখ্যা লেখা শুরু করলাম। তো চলো সেটা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি। তো সেটা আমরা দেখবো হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদে। আমাদের সেকেন্ড টপিকটায় সংখ্যা প্রকারভেদ। আমাদের সেকেন্ড টপিকটা কি, প্রকারভেদ। প্রকারভেদ আমরা এইখানে দেখার চেষ্টা করবো, প্রকারভেদ।
তো প্রকারভেদে যদি আমরা আসি, আমরা প্রকারভেদে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারবো। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো আমাদের পজিশনাল সংখ্যা, সরি, নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল। আর সেকেন্ড যে ভাগটা আছে সেটাকে বলতেছি আমরা পজিশনাল। চলো সবার আগে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নন পজিশনাল নাম্বার সিস্টেম হলো যে নাম্বার সিস্টেমে সংখ্যাটা কোনো পজিশনের উপর ডিপেন্ড করে না। ধরো এটা একটা উদাহরণ কি হতে পারে, আমরা ধরো কাজ করতেছি কি নিয়ে, রোমান সংখ্যা নিয়ে। রোমান সংখ্যায় 1 1 মানে আমরা 2 জানি। চিন্তা করো এই যে 1 1 মানে 2 জানি, এই 1টাকে আমরা যদি এখান থেকে উঠে এই 1 এর আগে নিয়ে আসি তাহলে কি আমাদের মানে চেঞ্জ হবে? আমাদের কিন্তু মানের কোনো চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? তো অনেকে আবার বলতে পারো যে না, মানে তো চেঞ্জ হয়, যে কিরকম ভাবে, যেমন আমরা আই ভি লিখলে আমরা 4 বুঝি, এবং এই আইটাকে আমরা যদি ওই পাশ নিয়ে যাই তাহলে ভিআই লিখলে আমরা 6 বুঝি, মানে তো চেঞ্জ হইতেছে। কিন্তু এই মানের চেঞ্জটা কিন্তু সিকোয়েন্সিয়াল না, সবার জন্য এই মানের চেঞ্জটা আসতেছে না। যেমন এইখানে আমাদের মানের চেঞ্জটা আসতেছে না, আবার এইখানে মানের চেঞ্জটা আসতেছে, এটা কোনো সিকোয়েন্স নেই কখন মানে চেঞ্জ আসবে বা কখন চেঞ্জ আসবে না। এই কারণে এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলতেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাট পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মানের চেঞ্জ আসে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা নর্মাল রিয়েল লাইফে ইউজ করে থাকি। যেমন ধরো আমরা লিখলাম 1 3 2, তো 1 3 2 এখানে যদি আমরা 2 আর 3 কে একটু চেঞ্জ করে লিখি তাহলে কিন্তু আমাদের মানের চেঞ্জ চলে আসবে। বা আমরা যদি এই 1টাকে একটু চেঞ্জ করে লিখি, 2 1 3 লিখি, আমাদের মানের চেঞ্জ চলে আসবে। এই যে মানের চেঞ্জ চলে আসতেছে, এই কারণেই এটাকে বলতেছি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম। এবং এই পজিশনাল নাম্বার সিস্টেমে মানের চেঞ্জটা সবসময় একটা সিকোয়েন্স মাইনা হয়। একটা কিভাবে সিকোয়েন্স মাইনা হয় সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব। সবার আগে আমরা এতটুকু জানি যে একটা পজিশনাল নাম্বার সিস্টেমের কম্পোনেন্ট কি কি। একটা পজিশনাল নাম্বার সিস্টেমের কয়েকটা কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট মানে কয়েকটা জিনিস থাকে একটা পজিশনাল নাম্বার সিস্টেমের, কয়েকটা অংশ থাকে। যেমন একটা পজিশনাল নাম্বার সিস্টেমে সকল নাম্বারেরই কি থাকে, একটা নিজস্ব মান থাকে। একটা কি থাকে, নিজস্ব মান, নিজস্ব নিজস্ব মান, নিজস্ব মান থাকে। আবার তাদের কি থাকে, তাদের একটা স্থানের উপর ভিত্তি করে তাদের একটা মান থাকে। যেটাকে আমরা বলি স্থানিক মান, স্থানিক মান। এবং সর্বশেষ তাদের যে জিনিসটা থাকে সেটা হলো তাদের একটা বেস বা ভিত্তি থাকে, বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, এটাই থাকে। তো এই এতটুকু যে থাকে, এইটা নিয়ে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের কোনটা কোন অংশকে কিভাবে থাকতেছে সেই জিনিসটাকে আমরা চলো দেখার চেষ্টা করি। নিউ একটা পেজে যাই এবং পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা শুরু করি। চলো পজিশনাল নাম্বারের 8টা ঠিক নাই, নাম্বার নিয়ে পড়া শুরু করি। চলো পজিশনাল নাম্বার সিস্টেম। দেখো পজিশনাল নাম্বারের ভিতরে আমরা তিনটা জিনিস দেখেছিলাম। একটা কি, নিজস্ব মান। চলো নিজস্ব মান শিখি। তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল আমার। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো সংখ্যা ও অঙ্কের মাঝে পার্থক্য কি? সংখ্যা ও অঙ্কের মাঝে পার্থক্য কি? এই প্রশ্নটার উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে দিয়ে দিও। আমি একটু টুক করে বলে দিই দাও। সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য হলো আমরা যে কয়েকটা ইউনিক ক্যারেক্টার লিখি একটা সংখ্যা লিখতে, তাকে আমরা বলি অঙ্ক। যেমন 1 2 3, এটা একটা সংখ্যা, সম্পূর্ণটা মিলে এটা একটা সংখ্যা। বাট 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এই তিনটা আলাদা আলাদা ইউনিক ক্যারেক্টার, তাই তারা তিনটা অঙ্ক। তিনটা অঙ্কের সমন্বয়ে যেটা গঠিত হইতেছে তাকে আমরা বলতেছি সংখ্যা। আশা করি তোমরা বুঝে গেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমরা পজিশনাল সংখ্যা নিয়ে পড়ার চেষ্টা করি। ধরো আমরা একটা সংখ্যা উদাহরণ নিলাম 1 3 2।
এই 132 এই সংখ্যাটার মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে এইখানে এটাকে তুমি যদি ভাগ করো, দেখো এই 2 এর একটা নিজস্ব মান আছে, এই 3 এর একটা নিজস্ব মান আছে, এই 1 এরও একটা নিজস্ব মান আছে, এবং তাদের নিজস্ব মান কত? 2 এর নিজস্ব মান 2, 3 এর নিজস্ব মান 3, এবং 1 এর নিজস্ব মান 1। আবার তাদের একটা পজিশনের উপর ডিপেন্ড করে তাদের একটা মান আছে, যেমন পজিশনের উপর ডিপেন্ড করে যে তার মানটা কি, দেখো 2 ডান পাশ থেকে প্রথমে আছে, তার মানে 2 ইন্টু 1 হবে। কি ডান পাশ থেকে দ্বিতীয় পজিশনে আছে, তার মানে হলো এই 1 এর সাথে আরো 10 গুণ হবে, তাই 10 দুজনের মাঝে যোগ হবে অবশ্যই। হ্যাঁ, এই 1 তৃতীয় পজিশনে আছে, তাহলে তার সাথে আরো 10 গুণ হবে, তার মানে 10 ইন্টু 10 গুণ ইকুয়াল টু 100 চলে আসবে। এই যে জিনিসটা টোটালটাকে তুমি যদি হিসাব করো, এখান থেকে তুমি পাবা 100, এখান থেকে তুমি পাবা 30, এখান থেকে তুমি পাবা 2, সব মিলে হবে 132। তুমি এখান থেকে অ্যান্সার হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখো এইখানে তুমি যদি, আমরা যে পজিশনাল নাম্বার সিস্টেমে পজিশন আছে, তার তার সবচেয়ে বড় উদাহরণ কি, তুমি যদি 2 আর 3 কে চেঞ্জ করো, দেখো তাহলে কি হইতো, তুমি যদি 2 আর 3 কে চেঞ্জ করতা তাহলে কি হইতো, দেখো 1 2 3 যদি হইতো তোমার কাছে, তাহলে কি হইতো, 1 ইন্টু 100 হইতো, প্লাস 2 ইন্টু 10 হইতো, প্লাস 3 ইন্টু 1 হইতো। তখন কি হইতো, তখন তোমার কাছে এখানে 100 আসতো, এখানে তোমার কাছে কি আসতো, 20 আসতো, আর এখানে তোমার কাছে 3 আসতো, হইতো কত, 123 আসতো। দেখছো, পজিশনাল নাম্বার সিস্টেমে আমাদের পজিশন চেঞ্জ করলে কি চেঞ্জ হয়ে যাইতেছে, পজিশন চেঞ্জ করলে আমাদের তার সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যাইতেছে। তো আমরা বুঝতে পারছি যে এটা আসলে পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এখন কথা হইলো সর্বার লাস্ট একটা জিনিস ছিল বেস বা ভিত্তি। সেই বেস বা ভিত্তি কি জিনিস, চলো আমরা বেস বা ভিত্তি কি জিনিস তাই একটু সুন্দর করে শিখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা যদি একটু এখানে মুছার চেষ্টা করি, এখানে মুছে ফেললে কি হবে, দেখো এই জিনিসটাকে তুমি যদি সুন্দর করে লেখার চেষ্টা করো, আমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছি তারা এটাকে সুন্দর করে লিখতে সুবিধা হবে। যেমন 2 × 10⁻0 যদি লিখি তাহলে একই জিনিস থাকে, প্লাস এইখানে যদি আমরা 3 × 10⁻1 লিখি, দেখো, প্লাস এইখানে যদি আমরা 1 × 10⁻2 লিখি, খেয়াল করে দেখো এটাও কিন্তু সেম মানই দিবে। এরকম করে তুমি যদি সাজাইতে চাও, তার আগে একটা সংখ্যা হইলে, ধরো তার আগে যদি তোমার কাছে 4 থাকতো, তাহলে কি হইতো, এখানে 4 × 10⁻3 থাকতো। এরকম করে পাওয়ার কিন্তু এক করে বাড়তেছে। তো এই জায়গা থেকে দেখো, খেয়াল করো আমরা কার উপর পাওয়ার দিতেছি, 10 এর উপর পাওয়ার দিতেছি। এই যে 10, বারবার আমরা 10 এর উপর পাওয়ার দিছি, এই 10 গুলাই আসলে কি, এই 10 গুলাই আসলে বেস বা ভিত্তি। তাহলে এই 132 এই সংখ্যাটার ভিত্তি কত, এই সংখ্যাটার ভিত্তি হলো 10, 10 এখানে 10 নিয়ে এখানে বেস। তাহলে এই যে 10 বেজের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার নামকেই আমরা বলি হলো ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো চলো আমাদের এরকম বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তো আমরা দেখতেছিলাম আমাদের কাছে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এখানে কথাবার্তা বলছি। ফার্স্ট যে সংখ্যা পদ্ধতি ছিল তাকে আমরা কি বলতাম, তাকে বলছি আমরা বাইনারি। বাইনারি, আশা করি লেখা খুব একটা খারাপ হইতেছে না, বোঝা যায়। বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মনে রাখতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। মনে রাখতে হবে একটা জিনিস, যে কয়টা বেস আছে সেই কয়টা ইউনিক ক্যারেক্টার সেই সংখ্যা পদ্ধতিতে থাকে। তাহলে দেখো এখানে আমাদের কাছে বেস কত, বেস আছে 2, তার মানে এখানে ইউনিক কতগুলো অঙ্ক থাকবে বা ইউনিক কতগুলো ক্যারেক্টার থাকবে, দুইটা। তাই দুইটা ইউনিক ক্যারেক্টার কি হবে, ইউনিক ক্যারেক্টার হবে 0 আর 1। আশা করি বাইনারি সিস্টেমের এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের বাইনারি সিস্টেমের সকল সংখ্যা তৈরি হয়ে যায়, এবং আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে এটা একটা উদাহরণ নেওয়ার যদি চেষ্টা করি, উদাহরণ, উদাহরণ কত, ধরো আমরা লিখলাম 10 1 1 0, এটা একটা বাইনারি সংখ্যার উদাহরণ হইতেই পারে। ওকে, তারপরে চলো বাইনারি সংখ্যার পরে আমাদের কি ছিল, বাইনারি সংখ্যার পরে ছিল আমাদের অক্টাল। অক্টাল, দেখো অক্টাল নামটা শুনলে আমাদের একটা আট আট ফিলিংস আসে না, হ্যাঁ, এটার কি হলো 8, এটার বেস হলো 8। 8 বেস হইলে এটার মধ্যে কি কি ইউনিক ক্যারেক্টার আছে, এটার মধ্যে ইউনিক ক্যারেক্টার আছে 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্তই। তাহলে এখানে ইউনিক ক্যারেক্টার আছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এটা একটা উদাহরণ কি হতে পারে, এটা একটা উদাহরণ হইতে পারে, ধরো আমরা লিখলাম 7 7, বা আমরা লিখতে পারি 4 6 7, এটাই উদাহরণ হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা অক্টাল লেখার পরে চলো আমাদের পরবর্তী যেটা ছিল আমাদের ডেসিমাল। আমরা ডেসিমাল নিয়ে কথা বলি, চলো। ডেসিমাল সম্পর্কে আমরা সবাই জানি,
ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল সম্পর্কে আমরা সবাই জানি ডেসিমালের বেস কত, ডেসিমালের বেস হলো 10। একটু আগে আমরা দেখে আসছিলাম ডেসিমালের বেস 10। তার মধ্যে ইউনিক ক্যারেক্টার কি কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এর একটা উদাহরণ কি? আমরা একটু আগে উদাহরণ দিয়েছি, যেমন 132 বা 123, যা বলো তুমি হইতে পারে ডেসিমালের উদাহরণ। তাহলে ডেসিমাল সম্পর্কে আমরা জানলাম। ডেসিমাল সম্পর্কে জানার পরে চলো আমরা কি করি, আমরা আমাদের লাস্ট বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সম্পর্কে পড়ার চেষ্টা করি। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বেস কত? 16 বা 16। তাহলে এই জায়গায় ইউনিক ক্যারেক্টার কি কি থাকবে? এই জায়গায় ইউনিক ক্যারেক্টার থাকবে 0 থেকে শুরু করে 9 অবধি। এটা তো তোমার ছিলই, বাট 9 এর পরেও দেখা গেল এখানে তো মাত্র 10টা হইলো, বাট আমাদের আরো বাকি 5টার প্রয়োজন। এই 5টা কোথা থেকে আসবে? এই 5টা হবে, একটা হবে 10, 10-এর বদলে আমরা ব্যবহার করব এ, 11-এর বদলে ব্যবহার করব বি, 12-এর বদলে ব্যবহার করব সি, এমন করে ডি এবং ই এবং এফ। এই পর্যন্ত আসবে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ইউনিক ক্যারেক্টার গুলো। তো এটার একটা উদাহরণ কি হতে পারে? এটা একটা উদাহরণ হইতে পারে হলো যে, ধরো তুমি 2F, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। BA, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আশা করতেছি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কিরকম হইতে পারে এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কি কি থাকে, আশা করি এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারছি। তাও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখতে পারো, ঠিক আছে? আর কোথাও সমস্যা হলে তুমি কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি সেটা তোমাকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো তারপরে আমরা যদি যাই, এখানে আমাদের এই এতটুকু আমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আমরা যদি তারপরে যাই যে সংখ্যার গঠন পদ্ধতি, একটা সংখ্যা কিভাবে গঠিত হইতেছে, চলো আমরা সংখ্যা গঠন পদ্ধতি সম্পর্কে একটু পড়ার চেষ্টা করি। এটা আমাদের আজকের মতো লাস্ট টপিক থাকবে, সংখ্যা গঠন পদ্ধতি। একটা সংখ্যা কি পদ্ধতিতে গঠিত হইতেছে সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। তো চলো সবার আগে আমরা চিন্তা করে নিই, আমাদের একটা চারটা বন্ধু আছে, ধরে নাও, তুমি চিন্তা করে নাও তোমার 4টা বন্ধু আছে। একটা বন্ধুর নাম কি? একটা বন্ধুর নাম ধরে নাও রফিক। সে কি করে? সে নর্মালি ডেসিমাল নাম্বার বুঝে, ডেসিমাল, ঠিক আছে? তারপর ধরে নাও আরো একটা বন্ধু আছে তোমার কাছে। আরেকটা বন্ধুর নাম কি হইতে পারে? ধরে নিলাম আরেকটা বন্ধুর নাম রহিম। সে কি করে? সে হেক্সাডেসিমাল, সরি, সে বাইনারি নাম্বার বুঝে, বাইনারি। তারপরে ধরে নাও তোমার আরো একটা বন্ধুর কথা ধরে নাও, যার নাম ধরে নাও কি দিতে পারি আমরা, যার নাম ধরে নাও করিম। সে কি করে? সে অক্টাল নাম্বার বুঝে। এবং সর্বশেষ তোমার আরো একটা বন্ধুকে তুমি চিন্তা করে নাও, যে কি করে, যে এই কোনোটাই বুঝে না, সে বুঝে হেক্সাডেসিমাল। তার নাম ধরে নিলাম কি? তার নাম ধরে নিলাম রানা। হেক্সাডেসিমাল। ওকে, তো এই 4জনের মধ্যে যদি তুমি সংখ্যা লেখা শুরু করো, দেখো সংখ্যা কিভাবে লিখবে? যে ডেসিমাল নাম্বার বুঝে তার কাছে তার বেস কত? তার বেস হলো 10 মানে 10। তাহলে সে যখন সংখ্যা লিখবে সে কি করবে? সে 0 থেকে শুরু করবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 লেখার পরে দেখো তার কি হয়েছে, আলাদা আলাদা ইউনিক যে ক্যারেক্টার গুলো ছিল তার তার সব ক্যারেক্টার কিন্তু শেষ। একটা শেষ হয়ে যাওয়ার পরে সে আবার রিপিট করা শুরু করবে। দেখো এই সংখ্যাগুলোর আগে মনে মনে একটা করে 0 তুমি বসাই দিতে পারো, এগুলা কিন্তু একটা করে 0 তার কাছে সবার কাছে রয়ে গেছে, একটা করে 0 কিন্তু সবার কাছে একটা করে 0 রয়ে গেছে। তো এই সবগুলা জিনিসের আগে একটা 0 রয়ে গেছে। দেখো 0-র সাথে তুমি সবগুলো অঙ্ককে একবার করে রিপিট করছো, 0-র কাজ শেষ, এবার 1-এর সাথে রিপিট করো। তারপরে কি আসবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
এমন করে 19 এর পরে দেখো 1 এর কাজ শেষ এবার 2 এর কাজ শুরু হবে, 20 21 এমন করতে করতে তুমি কোথায় যাবা, 9 এর কাজ শুরু করবে এবং 99 পর্যন্ত যাবা। যখনই 9 শেষ হয়ে গেল, খেয়াল করে দেখো তোমার অঙ্কও কিন্তু শেষ হয়ে গেছে, তোমার প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্ক রিপিট করা শেষ হয়ে গেছে। তারপরে আমাদের যেটা শুরু হবে, তো তুমি অঙ্কের পরে সংখ্যা শুরু করে দাও। অঙ্ক 09 এর পরে কত ছিল, 10, তাহলে 10 সাথে রিপিট করা শুরু করে দাও। তারপরে সংখ্যাটা আসবে 100 101 102, এভাবে শুরু হবে। তো এমন করতে করতে তুমি একদম 999 পর্যন্ত যাবা, তারপরে আবার এরকম সংখ্যা রিপিট হবে। দেখো এখানে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত আসতেছে, 99 আসতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সেম ভাবে রহিমের কাছে কি আছে, রহিমের কাছে তো বাইনারি আছে, সে তো দুইটা অঙ্ক ইউজ করতে পারবে, শুধু 0 আর 1। মনে মনে তার আগে একটা 0 দিতে পারি, তার আগে একটা 0 দিতে পারি। দেখো 0-র সাথে সব অঙ্ক রিপিট হয়ে গেছে তার, কারণ তার কাছে তো বেস কত, তার বেস হলো 2। তার তো রিপিট শেষ, 0 আর 1 তো রিপিট হয়ে গেছে 0-র সাথে। তাহলে 0-র সাথে রিপিট হয়ে গেলে তারপর একটা 1-এর সাথে তুমি রিপিট করা শুরু করো, 10 11, এই কাজটা আসছে। 1-এর সাথেও তো তোমার রিপিট হয়ে গেছে। এবার কি করবা, এবার ওই যে সংখ্যা শুরু করো, 1-এর পরে কত, 10, তাহলে 10-র সাথে রিপিট করলে 100, তাহলে 101। এবার তো 10-রও কাজ শেষ, 10-র পরে কি আছে, 11 আছে, তাহলে 11-এর সাথে রিপিট করো, 110 111। আচ্ছা 11-এর কাজও তো শেষ, এবার কে আছে, এবার আছে 100, তাহলে 100-র সাথে রিপিট করো, একটা 0 আসলো। তারপরে কি আসবে, 1001 1010, এভাবে আসবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এইখানে তুমি দেখো দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, এইখানে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 11। আচ্ছা, এগুলা কেন আমি মার্ক করতেছি, কারণ হলো এগুলা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, নর্মালি অবজেক্টিভে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তারপরে করিম যেটা করছে, করিম কিন্তু অক্টাল বুঝে, তার কাছে কত আছে, 8 বেজ আছে। তাহলে করিমের কাছে 8 মানে কি, 01 02 01 থেকে শুরু করছি। আচ্ছা আমি একটু রিপিট করি, 00 01 02 03 04 05 06 07 08। এই দেখো এখানেই ভুলটা হবে, অক্টালের মধ্যে কি নাই, অক্টালের মধ্যে তো 8 নাই। তাহলে অক্টালের মধ্যে যেহেতু 8 নাই, তাহলে এখানেও কি হবে না, আমাদের 8 আর হবে না। 07-এর পরে কি হবে, আমাদের রিপিট করতে শুরু করতে হবে। খেয়াল করে দেখো 0-র সাথে কিন্তু সকল ইউনিক ক্যারেক্টার বা সকল ইউনিক অঙ্ক রিপিট হয়ে গেছে। তাহলে এবার কার সাথে রিপিট করা শুরু করবা, 1-এর সাথে। তাহলে 7-এর পরে কি আসবে, 10 11, এটা আসলো। তেমন ভাবে রিপিট করতে করতে তুমি 17-এ যাবা, 17-এ যাওয়ার পরে কি আসবে, 20 চলে আসবে, কারণ 1-এর সাথে তো রিপিট শেষ, এবার 2-এর সাথে রিপিট শুরু করবা। এমন করতে করতে সবচেয়ে বড় কত হইতে পারে, 7 হইতে পারে। এই জিনিসটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, সেখানে কিন্তু 99 একটা অপশন থাকবে। ভুলেও কেউ 99 দাগাও না, তাহলে কিন্তু মার্ক শেষ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরে 7 এর পরে কি হবে, 7 এর পরে 10-র সাথে রিপিট হওয়া শুরু হবে, আমরা জানি পরবর্তী সংখ্যার সাথে রিপিট হওয়া শুরু করে। 7 পর্যন্ত আমাদের কি অঙ্ক শেষ, তারপরে সংখ্যার সাথে রিপিট করবে, 10-র সাথে রিপিট করবে, 100 101, এরকম ভাবে রিপিট হইতে থাকবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখানে সবচেয়ে বড় 3 অঙ্কের সবচেয়ে বড় কি হবে, 7 এর বেশি হইতে পারবে না 3 অঙ্কে। আচ্ছা, এবার আসো আমরা হেক্সাডেসিমালে পৌঁছে যাই, রানার কাছে। হেক্সাডেসিমালের বেস কত ছিল, বেস ছিল 16। ওকে, 16 বেস নিয়ে আমরা লেখা শুরু করি। তাহলে এখানে আমাদের কি হবে, 00 01 02 03 04 05 06 06 লেখাটা কেমন জানি হয়ে গেছে, 06 07 08 09। এই দেখো কাজ আসছে। এবার কি করব, ও আচ্ছা, তারপরে তো আমাদের ABCD ছিল, 0A 0B 0C 0D 0E 0F। এই দেখো 0-র সাথে তো সবাই রিপিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা 1-এর সাথে রিপিট শুরু করব, তার মানে কি 10। আচ্ছা 10 লেখাটা সুন্দর হইলো না, আমরা একটু সুন্দর করি 10। ওকে, তারপর এমন করতে 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 10 11 এমন করতে করতে তোমার কত আসবে, 1F চলে আসবে। 1F এর পরে কি, 20 আসবে। এমন করতে 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 একটা জায়গায় যে তোমার কাছে আসবে FF।
2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত আসবে এখানে? FF। আশা করি সংখ্যা কিভাবে গঠিত হইতেছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে এই জিনিসটা আমরা কোর থেকে বুঝতে পারছি। তাও যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের প্রবলেম হয় তাহলে আবার কষ্ট করে ভিডিওটা কি করবা, একটু রিভাইন্ড করে দেখে নিবা বা একটা কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো। আর তোমরা যদি ভিডিওটা দেখে আসলে জিনিসগুলো বুঝতে পারো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কি আসলে এই ভিডিওগুলো বুঝতে পারতেছো নাকি কোথাও বোঝানোতে কমতি থেকে যাইতেছে আমার। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলা। ওকে, তারপরে তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের বাকি আছে আমাদের নেক্সট নেক্সট টপিক। নেক্সট টপিক কি? নেক্সট টপিক কেন প্রয়োজন সেটা আগে বুঝিয়ে দিই। কথা হলো রফিক, আচ্ছা এখান থেকে একটু একটু জিনিস বোঝার চেষ্টা করো। দেখো আমরা একটা সংখ্যা ধরো নিলাম, 10। খেয়াল করে দেখো এই 10 সংখ্যাটা কি করছে, আমরা অন্য একটা কালি নেই, ধরো এই কালিটা দিয়ে আমরা যদি দাগাই, দেখো 10 সংখ্যাটা কোথায় আছে? ডেসিমাল নাম্বারের ভিতরে আছে 10। আমরা একটু বক্স করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 10 ডেসিমালের ভিতরে আছে। খেয়াল করে দেখো বাইনারির ভিতরেও কি আছে? 10 সংখ্যাটা আছে। আবার করিম যে আছে, করিমের কাছেও কিন্তু সেই 10 সংখ্যাটা আছে। আবার দেখো ডেসিমাল যে সংখ্যা সিস্টেম সেইখানেও কি আছে? সেইখানেও আবার কিন্তু 10 সংখ্যাটা আছে। আর এই কাজ আসছে, এবার তো দেখি সবার কাছে 10 আছে, তাহলে 10 লিখলে আমি বুঝবো কিভাবে কোনটা? দেখো 10 লিখলে আমি বুঝবো কিভাবে তা বোঝানোর জন্য আমাদের কাছে কি আছে? পদ্ধতি আছে। তখন আমরা কিভাবে লিখি? আমরা যেটা করি যে 10 আসলে কোন সংখ্যা পদ্ধতি তার বেসটা আমরা এখানে লিখে দিই। ধরো এখানে যদি 2 দেই তাহলে আমরা বুঝবো সে কি একটা, সে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির অংশ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। জিনিসটা যদি না বুঝতে পারো আর একটু সুন্দর করে আমি একটু বুঝাই দিতেছি। দেখো এই একই জিনিসকে আমরা আমরা যদি লিখি, নর্মালি আমরা কি করি? 10 লিখে দিই। আমরা কিন্তু কোনো ব্র্যাকেটে নিয়ে কোনো নিচে কোনো কিছু ইউজ করি না, কারণ আমরা সবকিছু আসলে ডেসিমাল নাম্বার সিস্টেমে ব্যবহার করি, ওইখানে অন্য কোনো নাম্বার সিস্টেম থাকে না। বাট যেখানে আমাদের অনেক নাম্বার সিস্টেমের নাম্বার ব্যবহার করা হয় তখন অবশ্যই আমাদের কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে নিচে এইখানে কি করে দিতে হবে? বেস উল্লেখ করে দিতে হবে। যেমন আমি যদি 10 লিখে এখানে 2 লিখি তাহলে আমি বুঝবো কি? তাহলে সেটা একটা বাইনারি সংখ্যা, এটাই আমরা বুঝবো। আবার আমরা যদি 10 লিখে সেখানে নিচে 8 লিখে দিই তাহলে আমরা কি বুঝবো? সে আসলে একটা অক্টাল সংখ্যা। আবার আমরা যদি 10 লিখে নিচে একটা কি দিয়ে দিই? নিচে একটা 10 দিয়ে দিই, তার মানে কত? সে আসলে একটা ডেসিমাল নাম্বার। আবার আমরা যদি 10 লিখে নিচে একটা 16 দিয়ে দিই তাহলে আমরা কি বুঝবো? সে আসলে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই জিনিসটা মনে থাকলে তোমাদের সকল জিনিস মানে তোমরা জিনিসগুলো বুঝতে পারবা। আচ্ছা, এখন ব্যাপারটা হইলো যে তোমরা এইখানে বেস দিলা, আমরা বুঝতে পারলাম, সবই বুঝতে পারলাম। এখন ব্যাপারটা হইলো এই জায়গায় আমি নামগুলো কেন ব্যবহার করলাম। খেয়াল করে দেখো এই 10 সবার কাছে আছে, বাট রফিকের কাছে এই 10 মানে কত? রফিকের কাছে এই 10 মানে হলো, তুমি যে দেখো 00 মানে তো কোনো কিছু নাই, 1 2, তুমি যদি ধরো তারা সবাই কি করতেছে? তারা সবাই কোনো একটা কিছু হিসাব করার চেষ্টা করতেছে, তাদের কাছে কতগুলো করে কলম আছে হিসাব করার চেষ্টা করছে। ধরো সংখ্যা দিয়ে এই 10 দিয়ে তারা কলমের সংখ্যা বুঝাইতেছে। খেয়াল করে দেখো 00 মানে সেখানে কোনো কলম নাই, 01 মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করে তার কাছে মোট কতগুলা কলম আছে? 10টা কলম আছে। তাহলে রফিকের কাছে কলম আছে কতগুলা? দেখো রফিকের কাছে কলম আছে হলো 10টা। আবার রহিম যখন এটা হিসাব করতেছে তখন কি দেখো 00 মানে তো নাই, 1 আর 2। তাহলে রহিমের কাছে আবার কলম আছে কয়টা? 2টা। আরে এটা সমস্যা বেঁচে গেল। আচ্ছা আমি যে 2টা একটা বলতেছি এগুলো হলো আমাদের নর্মাল সবসময় ব্যবহারের ভাষা বা সবসময় ব্যবহারের যেটা আমরা ইউজ করি, মানে ডেসিমালের কথা বলতেছি, এক কথায় সহজভাবে বলতে গেলে ডেসিমালের কথা বলতেছি, তোমরা একটু বুঝে নিও। দেখো তার মানে রফিক যেহেতু ডেসিমাল বুঝে তার মানে তার কাছে 10টা কলম আছে। বাট রহিমকে 10টা বলা মানে রহিম বুঝবে তার কাছে 2টা কলম আছে। আবার করিমকে তোমার 10টা বলা মানে সে বুঝবে তার কাছে 8টা কলম আছে। তুমি হিসাব করলে পাবা এখানে 8টা। আবার রানাকে তোমার 10টা বলা মানে সে বুঝবে তার কাছে 16টা কলম আছে। এই যে একটা প্রবলেম যে তুমি একটা সংখ্যা বুঝাইলা বাট এক একজন এক এক রকম বুঝবে। এই জন্যই আমরা কি করি? এই জন্যই আমরা সংখ্যা পদ্ধতিকে কনভার্ট করি, যে যে যেটা বুঝে সে সেটাই কনভার্ট করে নিই। যেমন আমরা ধরে নাও একজন ইংলিশ বুঝে একজন বাংলা বুঝে, যে বাংলা বুঝে তাকে যদি কেউ একজন ইংলিশে একটা কথা বলে সে কি করতে পারে? সে ইংলিশ লেখাটাকে কনভার্ট করে বাংলায় লেখা বানিয়ে সে বুঝতে পারে। সেরকম ভাবে রফিক যেমন ডেসিমাল বুঝে
তাকে যদি বাইনারিতে কোনো কিছু বলে সে কনভার্ট করে ডেসিমালে নিয়ে সেটা বুঝবে। অক্টালে যদি কেউ কিছু বলে সে কনভার্ট করে ডেসিমালে নিয়ে সেটা বুঝবে। রহিমকে দিলে আবার সে সবকিছুকে কনভার্ট করে বাইনারিতে নিয়ে সে বুঝবে। তার মানে আমাদের কনভার্টের একটা প্রয়োজন পড়তেছে বা রূপান্তরের একটা প্রয়োজন পড়তেছে। এই রূপান্তরটাই আমাদের কি, এই রূপান্তরটাই হলো আমাদের নেক্সট টপিক। তাহলে আমাদের নেক্সট টপিক কি, আমাদের নেক্সট টপিক থাকবে হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর কবে আসবে, এটা হলো নেক্সট ডে। আমরা পরবর্তী দিন এই সংখ্যা পদ্ধতির রূপান্তর করার চেষ্টা করব এবং চেষ্টা করব খুবই সহজ এবং সুন্দরভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করে ফেলার জন্য। আশা করি এই পর্যন্ত তোমরা সকল কিছু বুঝতে পারছো। যদিও কোথাও জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে সবাই আবার হাজির হয়ে যাবা। আল্লাহ হাফেজ, গুড বাই।